বারবার একটা প্রশ্ন সবাইকে জর্জরিত করছে, সেটা হচ্ছে ঠিকানা কে দিল। হ্যাঁ, ঠিকানাটা কে দিল না, জাস্টের ঠিকানা কে দিল সেটা নিয়ে লোকের এত কিউরিসিটি নেই। কারণ জাস্টের ঠিকানা মনে হয় যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তখন হয়তো জানতে পারে। কিন্তু কিন্তু হচ্ছে তোমার দীপ্তিদির ঠিকানা কোথা থেকে পেলো। এবার অনেকে বলছে টিনু সুন্দরী কী করে জাস্টের ঠিকানা পেয়েছিল। টিনু সুন্দরী জাস্টের ঠিকানা পেয়েছিল কারণ শস্যের মধ্যে ভূত ছিল, কেউ না কেউ শস্যের মধ্যে ভূত ছিল। তো যাই হোক, এখন আবার এই দীপ্তিদির ব্যাপারটাতে অনেকেই ইনডাইরেক্টলি পুরোপুরি রিম্পার ঘাড়ে দোষ দিচ্ছে। হ্যাঁ, যদিও আমার এখনো পর্যন্ত মনে হয় না যে রিম্পা দীপ্তিদির ঠিকানা দিতে পারে, এটা আমার মনে হয় না। হতে পারে আমি ভুল হতে পারি, কারণ আমার হয়তো কি মানে সিক্স সেন্স অত কাজ করে না, কিন্তু আমার কোনোভাবেই কোনো দিক দিয়েই মনে হয় না যে রিম্পা এই কাজটা করেছে। কারণ রিম্পা আর যাই হোক ও জানে কোনো না কোনো সময় এটা ফোরকাস্ট হয়ে যাবে যদি আমি ঠিকানা দিয়ে থাকি তো। আর সেক্ষেত্রে এত বড় একটা ভুল ও করবে বলে আমার মনে হয় না, কারণ অতীত থেকে তো শিক্ষা নেওয়া উচিত। ও অনেকটা ভুল করেছে, দীপ্তিদির এগেনস্টে অনেক কিছু করে ফেলেছে, আর সেই জায়গা থেকে ও দেখেছে যে সেগুলো কীরকমভাবে বাইরে এসছে, কীভাবে লিক আউট হয়েছে এবং কতটা সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। তো আমার মনে হয় না যে এখন এই অবস্থায় ও দীপ্তিদির সঙ্গে যে সম্পর্কটা আবার নতুন করে শুরু করেছে সেই সম্পর্কটাতে আঁচ আনবে এবং তার জন্য ওইরকম একটা ব্লান্ডার করে ফেলবে, এটা আমার কখনোই মনে হয় না। তো যাই হোক, আমার মনে হওয়া না হওয়াতে তো কিছু যায় আসে না। আর এবার আমি তোমাদেরকে একটু ক্ল্যারিফাই করব যে কেন বারবার রিম্পাকেই বলা হচ্ছে যে রিম্পা করেছে রিম্পা করেছে, কেন বলা হচ্ছে। তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, এমনি এমনি তো বলছে না। কিন্তু তার আগে বলা হচ্ছে যে ক্রিয়েশনের থেকে হচ্ছে দীপ্তিদি একটা চাদর নিয়েছিল, আমিও নিয়েছিলাম নাইটি। তো ক্রিয়েশনের থেকে তোমার নাকি ঠিকানাটা পাওয়া হয়েছে, এরকম বলা হয়েছে। আমার এটা মনে হয় না। না, একটা কথা আমার বন্ধু বলেছে, মানে আমার ভিউয়ার্স বন্ধু বলেছে যে কোনো ব্লগারের থেকে কোনো জিনিস নেওয়াটা উচিত নয়, সেখানে ঠিকানা রিভিল হয়ে যাবে। দরকার নেই, যারা ফেসবুকে শুধুমাত্র জিনিসপত্র বিক্রি করে তার থেকে নাও, ঠিক আছে। আর কোনো ব্লগার থেকে নিলে এই ঠিকানা রিভিলের ব্যাপারটা আছে এবং সেখানে বেশি দাম দিয়ে কেন নিচ্ছ, অফলাইন থেকে কেন, এরকম। এবং আমার কাছেও রিকোয়েস্ট করেছে যে তুমি কারোর থেকে কিছু নিও না। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে ম্যান্ডির থেকে দীপ্তিদি কিছু নিয়েছিল, দীপ্তিদি সেটা ক্ল্যারিফাই করেছে যে দীপ্তিদি ম্যান্ডির থেকে কিচ্ছু কখনো নেয়নি, যেটা নিয়েছিল ক্রিয়েশনের থেকে একটা চাদর নিয়েছিল। তো আমার মনে হয় না এইভাবে কোনো প্রাইভেসি বিচ মুখ কল্লোল করতে পারে, এটা আমার মনে হয় না। এটা করলে তো ওরাও আইনের আওতায় চলে আসবে উইদাউট মাই কনসার্ন। তুমি বিজনেস করছো, তুমি আমার ঠিকানা চেয়েছো, আমার ঠিকানায় ডেলিভারি করবে, ঠিক আছে, কিন্তু তোমরা আমাদের ঠিকানা অন্য কেউ চাইলে তাকে দিয়ে দেবে, এটা তো প্রাইভেসি বিচ করা। তো এই ইল্লিগাল কাজটা ওরা করবে বলে আমার মনে হয় না, কারণ ওদের স্বার্থটা কী এখানে, তাই না? তো এই দুজনকেই আমার মনে হয় না। তো যাই হোক, লোকে অনেক কিছু বলছে যে এইভাবে পেয়েছে ওইভাবে পেয়েছে, তবে এটা সত্যি যে দীপ্তিদির ঠিকানাটা পাওয়াটা কিভাবে হলো, এত সহজ তো নয় ব্যাপারটা। তো কি করে পেলো, এই একটা কোশ্চেন চলে আসছে। তো নিশ্চয়ই আগে আগে প্রুফ হয়ে যাবে যে কিভাবে কোথা থেকে কি লিক হয়েছে। এবার কেন রিম্পুকে এতবার করে সবাই বলছে, তার পিছনে তো একটা রিজন আছে, তো সেটা বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তো কেন রিম্পুকে বলছে, রিম্পুর সঙ্গে দীপ্তিদির সম্পর্ক প্রথম থেকেই ভালো আমরা দেখেছি, মানে ইউটিউবের কন্ট্রোভার্সির জন্য দেখেছি যে দীপ্তিদিকে রিম্পা রেসপেক্ট করে আর দীপ্তিদি হচ্ছে রিম্পাকে স্নেহ করে, এরকমই একটা ভাবমূর্তি তারা অন্তত অন ক্যামেরায় দেখিয়েছে। অফ ক্যামেরায় কে কার নামে কি বলছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু কিছু প্রুফ চলে এসেছিল, সেটা তোমরা জানো। যেই মুহূর্তে বড় চ্যানেলের দুজন ওই লিগাল ব্যাপারগুলো যারা হ্যান্ডেল করছিল তাদের সঙ্গে দীপ্তিদির খুব মাখো সম্পর্ক ছিল, ঠিক আছে। এবং তোমরা সবাই জানো যে প্রথম ওই বড় চ্যানেলকে নিয়ে ভিডিও শুরু করে রিম্পু, দীপ্তিদি অনেক পরে আসে। কিন্তু দীপ্তিদি কোনো কারণে ওই যেহেতু একটু বয়োজ্যেষ্ঠ এবং এই পলিটিক্সের সঙ্গে যুক্ত আছে বা হয়তো সেইভাবে বুদ্ধিদীপ্ত,
অনেকটা বেশি। তো সেই জন্য হয়তো তারা মানে আইনি জটিলতার ব্যাপারগুলোর জন্য বড় চ্যানেলের যারা এই কেসের ব্যাপারটাই ছিল তারা দীপ্তিদির সঙ্গে সম্পর্ক ছিল। এবং আমরা দেখেছি যত আপডেট কেস সংক্রান্ত যত আপডেট সমস্ত কিছু দীপ্তিদির চ্যানেল থেকে প্রোভাইড করা হতো ফার্স্ট, তারপরে সবাই করতো ঠিক আছে, মানে দীপ্তিদিকে তারা ডাইরেক্টলি সেগুলো জানাতো, তার জন্যই না দীপ্তিদি করতে পারতো। আচ্ছা, এবার আমরা এটাও দেখেছি যে দীপ্তিদি কিন্তু তার চ্যানেলে তাদেরকে নিয়ে একটা লাইভ হয়, মানে বড় চ্যানেলে ওনারের ওখানে তো লাইভ হয়, তারপরে যে লাইভটা হয় সেটা দীপ্তিদির চ্যানেলে লাইভটা হয়। এবং সেই সময় একটা ক্ষোভ জন্মায় রিম্পার, এটা রিম্পা স্বীকার করেছে যে ওর ক্ষোভ জন্মায়। স্বাভাবিক, ও আগে শুরু করেছে তো সেখানে যদি দীপ্তিদির সঙ্গে ওদের ব্যাপারটা হয় তাহলে ও কোনো জায়গায় মনে হয় যে আমাকে ওরা হয়তো অ্যাভয়েড করছে, যদিও সেটা নয়। ম্যাচুরিটির দিক দিয়ে দীপ্তিদি আগে, বা দীপ্তিদি সেইভাবে যতটা ক্লোজ ওদের সাথে বা যতটা সময় দিতে পারবে হয়তো রিম্পু সেটা পারবে না, কারণ রিম্পু একা থাকে বাড়িতে, দুটো বাচ্চা আছে, যখন যেখানে ডাকবে যেতে পারবে না, যেটা দীপ্তিদি যেতে পারবে। হয়তো ওদের জন্য মনে হয়েছিল যে দীপ্তিদি অনেক ফ্লেক্সিবল রিম্পার থেকে, তার জন্য রিম্পাকে না ডেকে ওরা দীপ্তিদির সঙ্গে সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ করে। আর এই জায়গা থেকেই শুরু হয় একটা অভিমান, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এবং ম্যাচুরিটির দিক দিয়ে দীপ্তিদির থেকে তো রিম্পা অনেক ছোট, তো রিম্পার সেই ম্যাচুরিটিটা আসেও না। এবং রিম্পা এটা বলেছে কন্ট্রোভার্সি জোনে এসে অনেক কিছু শিখেছে, তার আগে অনেক কিছু জানতো না। এবং অনেকেই তোমরা জানো রিম্পাকে আমরা হঠকারী বলি আর কি, যে হঠকারী ডিসিশান নেয়, খুব মানে ভিডিও করবার জন্য খুব তাড়াতাড়ি এসে ভিডিও করে, যে কোনো কন্টেন্ট পেলে লাফিয়ে লাফিয়ে চলে আসে, এরকম আমরা অনেক কথা বলি। যেমনি আমাকে সবাই বলে যে আমি কন্টেন্টের ভুকা, 3টে করে ভিডিও দেওয়ার জন্য যাকে তাকে নিয়ে টানাটানি করি, তো তেমনি রিম্পার নামে এই বদনামটা আছে যে যে কোনো কন্টেন্ট শুরু হলে প্রথমেই ও ভিডিও দেবে, এই ব্যাপারটা ওর মধ্যে থাকে। এবং ও আঁক পাক বিচার না করে ভিডিও করতে বসে, অনেকেই বলেছে এই কথাটা, ঠিক আছে। এখন ভেরি রিসেন্ট কিছু পরিবর্তন রিম্পার মধ্যে দেখা গেছে। এর মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিরিয়ানি কাণ্ড, যেখানে দীপ্তিদি আর জাস্ট দিদির সঙ্গে নাকি দীপ্তিদি দেখা করতে গেছিলো, এবং দীপ্তিদির সঙ্গে নাকি তার মানে জাস্ট দিদি এবং তার ক্লোজেস্ট পার্সন ছিল, এবং সেখানে দীপ্তিদি তাদের সাথে বিরিয়ানি খেয়েছে। এই ব্যাপারটা কিন্তু রটে। তো এই ব্যাপারটা যখন রটে তখন দীপ্তিদি জানতে চায় কে এই জিনিসটা করেছে, ভালো করে বোঝো, কে এই জিনিসটা করেছে, আমার নামে এরকম মিথ্যা রটনা কে করেছে, আমি তার নামে কেস করব, ঠিক আছে, আমার প্রুফ চাই। এবং যখনই এটা বলে তখন আমাদের ইপু দিদি কিন্তু প্রুফটা দিয়ে দেয়, এবং দেখা যায় যে সর্ষের মধ্যে ভূত, হ্যাঁ সর্ষের মধ্যে ভূত। দীপ্তিদির এই ব্যাপারটা চাউর করেছে রিম্পা। এবার তোমাদের মনে হতে পারে যে রিম্পা কেন চাউর করেছে, তোমাদের মনে হতে পারে যে কেন রিম্পা এই কথাগুলো বলেছে, কাকে বলেছে, কিছু ভিউয়ার্সকে বলেছে। মানে দীপ্তিদির সঙ্গে ওর অন ক্যামেরায় যে সম্পর্ক, অফ ক্যামেরায় যে সম্পর্ক, দুটো কিন্তু আমরা জানি, মানে ওরা যেটা শো করে, কিন্তু তারপরেও একটা বিয়ন্ড ক্যামেরা সম্পর্ক আছে, যেটা ভিউয়ার্সদের সঙ্গে খুব উগরে দিয়েছিল দীপ্তিদির সম্বন্ধে রিম্পা। অবশ্যই রিম্পা পরবর্তীকালে স্বীকার করেছে যে সেটা তার ভুল ছিল, কিন্তু সেটা তো কথা নয়, তার মানে তার মনের মধ্যে কোথাও না কোথাও দীপ্তিদিকে নিয়ে ক্ষোভ ছিল, তার জন্যই না ভিউয়ার্সদের কাছে সেটা উগরে দিয়েছিল। এবং পরবর্তীকালে জানা যায় যে এই যে বিরিয়ানি কাণ্ডটা, যেটা মানে দীপ্তিদির নামে শোনা গেছিল, এবং পরবর্তীকালে যখন জানা গেল যে রিম্পা এটা প্রোভাইড করেছে বা লোকের কাছে বলেছে বা আলোচনা করেছে, যারা কিনা আবার সেই তথ্যগুলো ইপু দিদির কাছে পৌঁছে দিয়েছে, তো সেটা হচ্ছে রিম্পা পুরোপুরি বানিয়ে বলে, এবং রিম্পা সেটা স্বীকার করে যে আমি পুরোপুরি মিথ্যা কথা বলেছিলাম। তো এরকম একটা জিনিস যদি রিম্পা স্বীকার করে, তার মানে ভীষণই হাস্যকর যে আমার কারোর উপর রাগ হয়েছে, অভিমান হয়েছে, ক্ষোভ হয়েছে, আমি তাকে নিয়ে দুটো বাজে কথা কারোর কাছে বললাম, সেটা আলাদা কথা, কিন্তু আমি একেবারেই বানিয়ে বানিয়ে একটা মিথ্যা কথা তার সঙ্গে জুড়ে দিলাম, এবং সেটা বলে আনন্দ পেলাম, এবং পরবর্তীকালে এসে বললাম যে আমার রাগ হয়েছে তাই আমি বলেছিলাম। মানে ধরো আমার সাথে কারোর মতবিরোধ হয়েছে, হতেই পারে, মনক্ষুণ্ণ হয়েছে, হতেই পারে, ওরা ক্লোজেস্ট পার্সন কিন্তু, হ্যাঁ, তো সেখানে মতবিরোধ হয়েছে বলে আমি অন্য কারোর নামে একটা বানিয়ে বানিয়ে অ্যালিগেশন দিয়ে দেবো অন্য ভিউয়ার্সদের সামনে, আর ভাববো যে ভিউয়ার্স বলে এরা কোনোদিনই সেই কথাটা অন্য জায়গায় চাউর করবে না, এবং কোনোদিনই এই কথাটা বাজারে লিক হবে না, এরকম কোনো ব্যাপার আছে? তাহলে রিম্পা সেই সময় একটা মস্ত বড় ভুল করেছিল, যেটা আদৌ দীপ্তিদি করেনি, অথচ রিম্পা বানিয়ে বানিয়ে বলেছে।
ঠিক আছে, এবং সেটা চাউর হয়ে গিয়েছিল। বিরিয়ানি কাণ্ড নিয়ে প্রায় প্রত্যেকেই ভিডিও করেছিল, তোমরা সবাই জানো সেই ব্যাপারটা। তো এই জায়গা থেকে কি মনে হলো তোমাদের, মোরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো, যে রিম্পা যদি তার আঁতে ঘা লাগে তাহলে হার্মফুল ক্যারেক্টারও হয়ে যেতে পারে, অবশ্যই হার্মফুল, কারণ একটা মানুষের ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ও যে কথাটা বলেছে তাতে, তাই না? তাহলে সেই হার্মফুল অ্যাক্টিভিটিসটা রিম্পা কিন্তু তখন করেছিল, যে একটা মানুষের সঙ্গে আমি এত সখ্যতা, এত মিশি, তারা আমার সঙ্গে ইউটিউবের পাওনা সম্পর্ক, তাদের নিয়ে আমি এত গর্ব অনুভব করি, অথচ সেই সম্পর্কের পিছে গিয়ে তার নামে একটা অ্যালিগেশন দেয়, যেই অ্যালিগেশনে কোনো বেস নেই, এবং পরবর্তীকালে তাকে স্বীকার করতে হয় যে এটা পুরো মিথ্যা একটা কথা, গল্প বানিয়ে বলেছিল। ঠিক আছে, তাহলে এরকম পজিশানে তাহলে দীপ্তিদির সঙ্গে তার মানে উপর যতই ভাব থাক, ভিতরে ভিতরে একটা জেলাসি বা কিছু একটা কাজ তো করছে, ক্ষোভ, অভিমান, যাও একটা কাজ করছে, যেটার মানে বিয়ন্ডে ও একটা এরকম মিথ্যা কথা মার্কেটে ছড়িয়ে দিল ভিউয়ার্স মাধ্যম, এবং সেই ভিউয়ার্সও পরবর্তীকালে সেগুলো অন্য ক্রিয়েটারের কাছে গেল, এবং অন্য ক্রিয়েটার যখন বললো তখন দীপ্তিদি সেই অ্যাগ্রেসিভ মুড নিয়ে কেস করবো করে মাথা খারাপ করছিল। কিন্তু যেদিন যে মুহূর্তে জানতে পারলো যে সেটা রিম্পা বলেছে এবং রিম্পা মিথ্যা কথা বলেছে, সেদিন সেই মুহূর্তে কেসের গল্প আর দীপ্তিদির নেই, এবং দীপ্তিদি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। তো কোয়াইট ন্যাচারাল লোকে বলবে যে কেন তুমি রিম্পা বলে ব্যাপারটা আর লেন্দি করলে না, তুমি তো বলেছিলে কেস করবে, তাই তোমার কাছে বলা হয়েছে, এবং তোমার নামে এরকম একটা মিথ্যা অ্যালিগেশন দেওয়ার পরেও তুমি সেটাকে নিয়ে আর বেশি চাউর করলে না। তো দীপ্তিদি বলল যে ও অনেক ছোট আমার থেকে, অনেক জুনিয়র, ও অনেক অবুঝ, তো ক্ষমা পরম ধর্ম, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ও ভুল করেছে অবশ্যই, ও হটকারে ডিসিশন নিয়েছে অবশ্যই, কিন্তু এই জায়গাতে আমার মনে হয় আমি বড় হিসেবে, সিনিয়র হিসেবে ওকে এই ব্যাপারটা থেকে মানে কেস কামানি না গিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে ব্যাপারটা করতে চাই। তারপরে তোমরা দেখেছো যে আবার ওর ব্যাপারটা দীপ্তিদির সঙ্গে সম্পর্কটা আবার ঠিকঠাক হয়ে যায়, এবং আমরা দেখেছি যখনই রিম্পার সম্বন্ধে এরকম কিছু হয়, দীপ্তিদি কিন্তু অন ক্যামেরায় এসে সেরকম কিন্তু রিম্পাকে বলে না, মানে সেরকম কন্ট্রোভার্সি হলেও সেরকম বলে না, এবং সবসময় একটা প্রোটেক্টিং মুড নিয়ে চলে, মানে দীপ্তিদি সবসময় রিম্পাকে নিয়ে একটা প্রোটেক্টিং মুডে চলে। ঠিক আছে, এইবার তারপরে সেই ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়, আর কিছু সেটা নিয়ে হয় না। তারপরে যেটা আসে সেটা আমরা দেখেছি যে দীপ্তিদির সঙ্গে ওর ভালো রিলেশন, এবং দীপ্তিদির বাড়ি পর্যন্ত ওর যাতায়াত আছে, মানে দীপ্তিদিও ওদের বাড়িতে যায়, ও দীপ্তিদির বাড়িতে যায়, এবং রিসেন্টলি দীপ্তিদির ফ্যামিলিতে একটা অনুষ্ঠান, সেখানেও ও যোগদান করেছিল, এগুলো সব জানি আমরা। এবার কথা হচ্ছে যে ইতিমধ্যে রিম্পুর সাথে শুয়ের একটা ফোনালাপ হয়, ঠিক আছে, এবং ফোনালাপটা ভিডিও কলিং পর্যন্ত যায়, এবং সেই ফোনালাপ ভিডিও কলিং পর্যন্ত যায়, ওর ছেলেদের সঙ্গে কথাবার্তা হয়, ব্যাপারটা ঠিক হয়। আমিও যদিও এই ব্যাপারগুলোতে কোনো অবজেকশন জানাই না, কারণ কন্টেন্টের জন্য কন্টেন্ট, কিন্তু মানুষ তো মানুষের ওইভাবে শত্রু নয়, তো সেখানে তারা প্রাইভেটলি কী কথা বলেছে, কেন বলেছে, সেটাতে আমি লেস ইন্টারেস্টেড। কিন্তু কিছু ভিউয়ার্সের বক্তব্য যে রিম্পুর দুটো ছেলেকে যে নোংরা কথা বলেছে, তারপরে শুয়ের সঙ্গে তার কোনোভাবেই কথা বলা সম্ভব নয়, মানে উচিত নয়, এবং শুয়ের সঙ্গে তার বাচ্চাদেরকে কথা বলানো তো আরোই মানে মিস্টেক আর কি রিম্পুর। তো যাই হোক, সেটা রিম্পুর ব্যাপার, রিম্পু কার সাথে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না, কেনই বা কথা বলবে, কেনই বা ডিনাই করবে। তো তোমরা দেখেছিলে এদের যখন সম্পর্ক হলো তখন সেটা রিম কি সুপ্রিম বলে নাম একটা প্রচার হয়েছিল, এবং নিজেদের মধ্যে ওদের সবাই বলেছিল যে ঠিক আছে, ওদের মধ্যে হেলদি কন্ট্রোভার্সি হবে। তো এরকম চলছিল, তো করছিল, সুও নরম আকারে রিমকে উত্তর দিচ্ছিল, আর রিমও নরম আকারে সুকে উত্তর দিচ্ছিল। কিন্তু কোনো একটা ভিডিওতে রিম এসে বড় চ্যানেলের নিয়ে কোনো একটা তুলনামূলক আলোচনা করতে গিয়ে কিছু কথা বলতেই সু কিন্তু আবার নিজের স্বমূর্তিতে স্বমহিমায় ফিরে আসে, ঠিক আছে, এবং তখন থেকে আবার সুপ্রিম বিচ্ছেদ হয়ে গিয়ে একে অপরের কন্ট্রোভার্সি শুরু হয়। তখন আমাদের সু বলে যে রিম ওর কন্টেন্ট হওয়ার যোগ্যতাই রাখে না, ওকে কন্টেন্ট করার মতো কোনো ইচ্ছেই ওর নেই, অথচ সেই রিম যার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয় তাকে 49 বলে ডাকা শুরু করে,
মানে বুঝতে পারছো কতটা চিপ মেন্টালিটি হলে এটা হয়। একটা সময় তো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেছে, কোনো একটা কন্টেন্টের জন্য নিজেদের মধ্যে হতে পারে, আবার সম্পর্কটা সেই জায়গায় থাকেনি, কিন্তু তার মানে এই নয় যে তাকে আমি একটা নোংরা নামে ডাকবো। অথচ যখন কথোপকথন হয়েছে তখন সে বলেছে যে 49-এ আর যাই হোক চরিত্র বেচা যায় না। এটা বলার পর সে তাকে 49 কেন ডাকে, এটা তো প্রশ্ন। তো যাই হোক, তারপরে যেটা খুব আমার কাছে আশ্চর্য লাগলো, খুবই আশ্চর্য লাগলো, যে এত কিছুর পরেও সু মানে রিম্পুকে ফোন করে এবং রিম্পু সেই ফোনটাকে ধরে, ভালো কথা ধরেছে। কি বলেছে কিউরিসিটি জাগতেই পারে যে আমাকে কি বলছে শুনি তো। তখন বলছে যে তুই আমার সঙ্গে এরকম কন্টেন্ট করছিস অথচ আমাকে ফোন করছিস। তখন তার বক্তব্য থাকে সুয়ের যে হ্যাঁ এগুলো সব দীপ্তিদির ভিডিও থেকে শোনা, যে হ্যাঁ আমি তোকে ভিডিও মানে ফোন করতেও পারি, আবার তোকে এরমভাবে কন্টেন্টও করতে পারি, মানে একটা জোর দেখিয়েছে, বন্ধুত্বের জোর দেখিয়েছে। তো যাই হোক, এত পর্যন্ত ঠিক ছিল। এইবার যেটা জানা যায় যে ও নাকি একটা ভয়েস মেসেজ না, মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট বা হোয়াটসঅ্যাপ ভয়েস হচ্ছে দেবশ্রীদির কাছে পাঠিয়েছে এই রিম্পার মাধ্যমে। এইটা রিম্পার ঘোরতর অন্যায় হয়েছে। কেন ভাই? ওর যদি দেবশ্রীদিকে কিছু পাঠাতে হয় ও ডাইরেক্ট গিয়ে পাঠাবে, ডাইরেক্ট তার সঙ্গে যোগাযোগ করবে, কারণ দেবশ্রীদির ফেসবুক আইডি দেয়া আছে, দেবশ্রীদির ফেসবুক আইডি দেয়া আছে তোমার এতে কি যেন বলে ডেসক্রিপশান বক্সে। তো ডাইরেক্ট দেবশ্রীদির কাছ সঙ্গে যোগাযোগ করবে, বলবে আমি তোমাকে কিছু বলতে চাই। কেন ভায়া মিডিয়া রিম্পার সঙ্গে হয়ে যোগাযোগ করলো, আর কেন রিম্পা এটাতে সায় দিয়ে সেই জিনিসটা নিয়ে পাঠালো? অতিরিক্ত অন্যায় কাজ করেছে আমার মতে এই জায়গাটা। কারণ যেই মেয়েটির সঙ্গে আমি একটা সম্পর্ক স্থাপন করেছি এবং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে এবং আমরা হেলদি কন্ট্রোভার্সির মধ্য দিয়ে যাচ্ছিলাম, যেখানে আমি একটা ভিডিওতে বড় চ্যানেলকে নিয়ে কিছু বলতে গিয়ে ওকে কিছু বলেছি, মানে বড় চ্যানেলের তুলনা দিয়ে কিছু একটা বলেছি, দেন সে স্বমহিমায় ফিরে এলো, আমাকে 49 বলে ডাকতে শুরু করলো এবং তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ডিস্ট্রয় হয়ে গিয়ে আবার সে তার মহিমায় এলো। সেই মহিলা যখন আমাকে ফোন করলো, আমি অ্যাজ আ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিউরিসিটি বশত তার ফোনটা ধরতেই পারি কি বলছে সেটা শোনবার জন্য। বাট সে যখন আমাকে বললো এই জিনিসটা দেবশ্রীদিকে পাঠিয়ে দাও, সে কেন রাজি হলো? এটা তো ভুল হয়েছে, কারণ আমি তো তার খিদমত কাটার লোক নই, আমি তো তার গোলাম নই, আমি তো তার বন্ধু নই, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ক্রিয়েটার আমার। আর ও যে সম্পর্ক একবার তৈরি করে আবার ডিস্ট্রয় করেছে, তার সঙ্গে আমার মনে হয় কোনো রকম বিশ্বাসের জায়গা নেই যে আবার কিছু ও তালগোল না পাঠায়। তাহলে সেখানে আমি কেন করব? আমি তো এটা পরিষ্কার বলতে পারতাম না আমি এটা করতে পারবো না, তুই অন্য লোক দেখে নে, পরিষ্কার হয়ে যেত। বাট রিম্পা সেটা করে এবং এটা তো অপরাধ, এটাও অপরাধ, কারণ একটা চ্যাট সে ভিতর অন্যজনকে পাঠাচ্ছে, যদি বলো তাহলে সেটা একটা অপরাধ, ঠিক আছে? আচ্ছা, এইবার সেটা কিন্তু ও দীপ্তিদির সঙ্গে শেয়ার করে, মানে রিম্পা সেটা শেয়ার করে, যেই করে। তারপর দেবশ্রীদির ভিডিও থেকে আমরা জানতে পারি না কে পাঠিয়েছে কি পাঠিয়েছে, কিন্তু বুঝতে পারি কিছু একটা হয়েছে। পরবর্তীকালে আমাদের তনি দিদা তার ভিডিও থেকে বুঝতে পারি, জানতে পারি যে দেবশ্রীদির কাছে কিছু একটা পাঠিয়েছে সু, কিন্তু কার মারফত সেটা বুঝতে পারি না। পরবর্তীকালে দীপ্তিদির ভিডিওর মাধ্যমে বুঝতে পারি হ্যাঁ রিম্পার মাধ্যমে পাঠিয়েছে। এইখানে আমার ঘোরতর অবজেকশন, এবং এইখান থেকেই সন্দেহের দানাটা বেঁধেছে যে কেন ওর জিনিসটা নিয়ে ও এরমভাবে পাঠালো, ঠিক আছে? তাহলে ওদের মধ্যে সম্পর্কটা আছে, তাহলে ওরা উপরই শুধু কন্ট্রোভার্সি করে আর ভিতর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। এর মধ্যে আবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে রিম্পা ভিডিও করতে থাকে আর বক্তব্য যে একটা ভিডিওতে যে আমি কোনোকে কার বাচ্চা আছে কে দূরে থাকে এগুলো কোনো কিছু আমি মার্সি করব না। পরবর্তীকালে বলে যে রিম্পাকে যে আমি চাই যে তুই যে ভিডিওগুলো আমাকে মানে এই অবস্থায় করেছিলিস সেই ভিডিওগুলো তুই প্রাইভেট করে দে, এটাই শুধু বললাম। তো রিম্পা ভিডিও করে বলে যে না আমি কোনো ভিডিও প্রাইভেট করব না, আর তারপরে বলে যে ঠিক আছে সাজেশান দিয়েছিলাম কিন্তু সেটা রাখিস না, আমারই সুবিধা হলো, এরকম বলল। এইবার দেখা গেল যে যেখানে মানে দুজনের নামে দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে রিম্পার নাম নেই। এবার রিম্পা উপযাজক হয়ে বলছে যে দুদিন পর হয়তো আমার কাছেও চলে আসবে, কেন ভাই? যখন আসবে তখন বলবে,
আগে আগে বলার দরকার নেই। আর ও তো বলেছে সবাইকে ও ওয়াচে রাখছে, যে অতিরিক্ত বাড়াবাড়ি করবে তার নামেই কেস দেবে, কে মানে লিগ্যাল নোটিশ দেবে। লিগ্যাল নোটিশ দিলেই কিন্তু তুমি আইনের আওতার মধ্যে এলে, তার মানে এই নয় যে তুমি দোষী হয়ে গেলে, ঠিক আছে? আর এটা জানবে যে যাকে লিগ্যাল নোটিশ দেবে তারও কিন্তু অনেক বক্তব্য আছে, সেগুলোও কিন্তু শুনবে। হতে পারে সেই ভিডিওগুলো আমি বললাম প্রাইভেট করে দিতে পারে, আর না হলে তার বক্তব্য শুনবে না। এবার এগুলো এই নোটিশ দেওয়ার খেলাটা হয় কেন? কারণ ভাই আমার পয়সা খরচা হচ্ছে বাট তোমার পয়সাও খরচা করাবো, মানে নিজের নাক কেটে অন্য লোকের যাত্রা ভঙ্গ করাবো। অ্যাকচুয়ালি কিছুই না, এগুলো চায় শুধু হ্যারাসমেন্টের শিকার করতে, যে এখন তোমরা ভিডিও ছেড়ে কোর্ট কাচারির মধ্যে দৌড়াও, এটা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই গরমের মধ্যে এই ভিডিও ছেড়ে বাড়ির কাজকর্ম ছেড়ে দৌড়ে একবার লয়ারের কাছে যাওয়া, একবার কোর্টে যাওয়া, এগুলো সত্যি কথা বলতে একটা অস্বস্তির ব্যাপার। তো সেই জন্য এই তোমাকে এই হ্যারাসটা করবে, ফিজিক্যালি তোমাকে এই হ্যারাসটা করবে, মেন্টালি উইক করবে, আর তোমার হচ্ছে একটু টাকা খরচা করাবে, তুমি যে ইনকাম করেছো টাকা খরচা করাবে। আর এখানে সত্যি কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব থেকে বেশি ভয় পায় এই টাকা খরচের, যে কেন ভাই টাকা খরচ করব, এখানে এসেছি ইনকাম করতে, খরচ করতে তো না। তো এই জায়গা থেকেই সমস্যাটা শুরু হয়। তো ও সবাইকে ওয়াচে রেখেছে, তার মধ্যে দুজনকে প্রথমে দিয়েছে, সেটা হচ্ছে জাস্টকে আর দীপ্তিদিকে, এবং তার বক্তব্য দীপ্তিদিকে দেওয়ার কারণ দীপ্তিদি প্রথমে এটা বাইরে এনেছে, আর জাস্ট সেরকমভাবে ভিডিও করেছে এই জন্য দিয়েছে, আর বাদবাকিগুলোকে ওয়াচে রেখেছে, যে বাড়বে তাকে দেবে। এইবার লোকের প্রশ্ন, কেন রিম্পাকে এখন দিল না? আর রিম্পাই বা কেন উপযাজক হয়ে বলছে দুদিন পর আমার কাছে আসবে, দুদিন পর আমার কাছে আসবে, এবং এখান থেকে সন্দেহের তীরটা আসছে যে ওকে দিল না, অথচ ও বলছে বারবার যে আমার কাছে দুদিন পর আসবে। আসলে দেখা যাবে, আগে ভাগে তো বলার দরকার নেই যে দুদিন পর আসবে, 5 দিন পর আসবে, 6 দিন পর আসবে। লিগ্যাল নোটিশ যে কেউ যার কার নামে দিতে পারে, যদি সে তথ্যপত্র কালেক্ট করে করতে পারে, কিন্তু সেটা তো প্রুফ করতে হবে। আর যদি সেটা প্রুফ করতে না পারে, সেও কিন্তু ডিফেমের কেস করতে পারে, ডিফেমেশনে কেস করতে পারে। মানে ধরো আমার নামে কেউ একটা দিয়ে দিল, তার মানে সেটা কি সে জিতে গেল? তা তো নয়। এবারে আমাকে সব কিছু একাঠা করতে হবে, করে আমাকে সমস্ত কিছু রেডি করে প্রসিডিওর করে দিতে হবে। এবার সেইখানে যদি আমি ব্যাপারটা চালাই এবং প্রমাণ করতে পারি আমার নামে যে যে কথাগুলো বলেছে পুরোটা মিথ্যা, বা ও যেগুলো বলছে এগুলো বেসলেস, বা এই ভিডিওর উপর বেসিস করে আমি এই ভিডিওগুলো করেছি, তাহলে সেক্ষেত্রে যদি আমার দোষটা প্রমাণ না হয়, তাহলে আমার মানহানি করেছে এই জায়গা থেকে আমিও কিন্তু ওর এগেনস্টে মানহানি মামলা করতে পারি। এটা কিন্তু বাস্তব। তাহলে যাকে তাকে কেস দিলেই হলো না, কেসটাকে দাঁড় করাতে হবে, এবং সেই কেসটা যদি না দাঁড়ায় তাহলে কিন্তু আবার এই মানহানি মামলা আছে। আর এবারে যাদের যাদের নামে কেস দেওয়া হচ্ছে বা হবে, তারা কেউ ছেড়ে দেওয়ার জায়গায় নেই। আগে এই লিগ্যাল নোটিশ আসলে মানুষ টেনশন করতো, কারণ আমি দেখেছি বড় চ্যানেলের জন্য লিগ্যাল নোটিশ যখন জাস্টের বাড়িতে আসে, জাস্ট কেঁদে কেঁদে ভিডিও করে এবং নতুন একটা চ্যানেলও খুলে ফেলে, হাউমাউ করে ভিডিও করছিল। আমি ফার্স্ট ওই ভিডিওটাই ওনার দেখি, যেখানে ভীষণ কাজ ছিল। তো লিগ্যাল নোটিশ আসলে তখন লোকে ভয় পেত, বাট এখন মানুষ অনেক জিনিসটা বুঝে গেছে এবং কোথা থেকে কি হতে পারে বুঝে গেছে, আয়ত্তে চলে এসছে। তাই মানুষ আর এটা ভয় পাওয়ার নেই। অন্যায় করলে ডেফিনেটলি ভয় পাবে, অন্যায় না করলে তো ভয় নেই। এখন কথাটা হচ্ছে কে লিগ্যাল নোটিশটা দিয়েছে, এটা তো ব্যাপার হবে। যে ভুরি ভুরি এরকম কাজ করে রেখেছে, তাহলে আজকে যদি তুমি ভুরি ভুরি এরকম কাজ করে রাখো, তুমি আবার লোককে বলছো, এবার বলতে পারে চোরের কি মান সম্মান নেই, বলতে পারে অনেকে, যে আমি অন্যায় করে রেখেছি মানে আমি কি কারোর অন্যায় নিয়ে বলতে পারি না? 100 বার বলতে পারো, কিন্তু যখনই তুমি তাদের অন্যায় নিয়ে বলবে, তখন তারাও তোমার অন্যায়গুলোকে সামনে নিয়ে আসবে। তো তখন কেচে খুঁড় থেকে উঠে বেরোবে, আর কি হবে, তাই না? বাদ বাকি দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়, কিছুই বলার জায়গায় নেই। আর তবে আমি এটা বলতে পারি যে ওই পরকীয়া রিলেটেড কোনো কেস হবে না। যেটা হবে সেটা হচ্ছে যে ও যাদের এগেনস্টে নোংরা নোংরা ভিডিও করেছিল বা যা করেছিল সেইগুলো যদি নিয়ে আসে, এবার যাদের এগেনস্টে করেছে তাদের আসতে হবে। মানে যদি এই দীপ্তিদি যেরকম বলে না যে ও বড় চ্যানেলকে বলতো তাই আমি ওকে বলতাম, ওটা হবে না। তোমাকে প্রমাণ করতে হবে যে তোমাকে বলেছে, তাহলে হবে, ঠিক আছে? না হলে ও বড় চ্যানেলকে বলতে বলে আমি শোধরানোর জন্য ওকে বলেছি, এই কথাটার কোনো বেস নেই আইনে, ঠিক আছে? তো এবারে দেখা যাক, যদি তোমার এগেনস্টে ও যে ভিডিওগুলো করেছে সেখান থেকে তুমি যদি সব কিছু পাও, তাহলে তুমি সেটা নিয়ে লড়তে পারো। বাদবাকি রামশ্যাম যদু মধুকে ও কি বলেছে, কি করেছে, কি বাজে ভিডিও করেছে, সেটা তাদের করতে হবে, তাই না? সেটা তাদের করতে হবে। অতএব
তাহলে হবে, নালে হবে না। তো যাই হোক, আমার যেটা মনে হয় রিম্পাকে দোষী সাব্যস্ত করার পিছনে কিছু কারণ। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভেরি রিসেন্ট দেখা যাচ্ছে যে রিম্পা ভিডিওতে সেরকমভাবে অ্যাক্টিভ নয়। কখনো একটা ভিডিও দিচ্ছে, কখনো দুটো ভিডিও দিচ্ছে, কখনো ভিডিওই দিচ্ছে না। মানে মানে 8 দিন আগে একটা দেয় তো 7 দিনে দেয় না, 6 দিনে দেয় তো 5 দিনে দেয় না, 4 দিনে দুটো দেয় তো 3 দিনে অফ করে, এরকম করে করে ও ভিডিও দিচ্ছে না। এবার তার পিছনে কী কারণ ছিল, ও যেটা বলেছে যে ওর বাড়িতে কাজ হচ্ছে বলে, আওয়াজ হচ্ছে বলে, মিস্ত্রি কাজ করলে একটা অকওয়ার্ড পজিশন হয়, তাই জন্য ভিডিও করার টাইমটা সেভাবে পাচ্ছে না বা বসতে পারছে না। মানে ঘর চারিদিকে হাঁটু পর্যন্ত হয়ে আছে, তো ওরকমভাবে ভিডিও করতে পারছে না, তো তার জন্য দিচ্ছে না। এবং আমাদেরকে দেখিয়েছে ওর ঘরে ইন্টিরিয়ার হচ্ছে আর কি, ওয়ার্ড্রপ এইসব হচ্ছে ঘরে, অনেক জায়গায় হয়েছে এক্সট্রা ওয়ার্ড্রপ, তার কাজগুলো হচ্ছে বলে, যে ইন্টিরিয়ার চেঞ্জ হচ্ছে বলে ও ভিডিও দিতে পারছে না। এবং এটা কিন্তু এই কেসের আগেই ও বলেছিল যে আমার এখন একটু এরকম যাচ্ছে, ঠিক আছে, এই চিঠিপিটি আসার আগেই বলেছে। তো হ্যাঁ, বাড়িতে যদি কাজকর্ম হয়, ঘরে যদি সারাক্ষণ আওয়াজ হয়, মিস্ত্রিরা যদি ঘোরাঘুরি করে, ভিডিও করা কিন্তু খুব চাপের, ঠিক আছে। আমার কোথায় জানো, আমার ওই সামনে একটা শেড লাগাচ্ছিল, তারপরে তোমার লাগাচ্ছিল কি যেন বলে, ওই যে গেটটা লাগাচ্ছিল, তারপরে হচ্ছে তোমার পাঁচিল করছিল, আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। ঘরের মধ্যে কিন্তু কাজ নয় ওগুলো, পাঁচিলটা বাইরের কাজ, গেটটাও বাইরের কাজ, তারপরে হচ্ছে তোমার শেডটাও বাইরের কাজ, কিন্তু কী বলো তো, ওখানে থাকতে হয়, প্রেজেন্ট থাকতে হয়, গঙ্গা করে আওয়াজ হয়, ভিডিও করাটা খুব ডিফিকাল্ট হয়। তো বাড়িতে যদি কাজ হয়, ওদের আবার ফ্ল্যাট সিস্টেম বাড়ি, তাহলে খুব অসুবিধা। তার জন্য ও আগেই বলে দিয়েছে যে ও ভিডিও দিতে পারবে না ঠিক মতো, যে যখন তখন মানে একবার দিনে চেষ্টা করবে আসতে। এবার এইটা আবার অন্য পজিশান হয়ে গেছে, যে যেহেতু এখন ভিডিও দিচ্ছে না, তো লোকে ভাবছে যে আর কি ও ইচ্ছা করে ভিডিও দিচ্ছে না, যাতে কিনা মানে এই ব্যাপারটা মানে কি মধ্যে না ও জড়িয়ে পড়ে। আরে ভাই, অলরেডি তো ও যে কটা ভিডিও করেছে সেইগুলোকে টেক ডাউন করতে বলেছে। তাহলে আবার নতুন করে করলে আবার কি হবে, মানে ওগুলো নিয়ে তো অলরেডি করা যায়, তাহলে আবার নতুন করে করলেও কি না করলেও কি। তো যাই হোক, যে যেরকম মনে করছে সে সেরকম বলছে। বাই দা ওয়ে, কিছু কিছু লোকজন বলছে আমার নামে কেস দিতে, স্পেশালি আমার নামে কেস দিতে, কারা কারা নাকি ভিউয়ার্স মনে হয়, তারা গিয়ে গিয়ে বলছে যে ওর নামে কেস দাও, ওর নামে কেস দাও। কেন, মজা পাবে? মজা পাবে, দিক না। যদি আমি কিছু অন্যায় করে থাকি, দিক না, সেটা তো প্রুফ করতে হবে যে আমি এই অন্যায়টা করেছি, আর আমাকেও প্রুফ করতে হবে যে আমি এই অন্যায়টা করিনি, বাস দ্যাটস ইট, তাই না? তো আমাকে কেস দিলে এটা আমি তোমাদেরকে বলতে পারি, যদি আমাকে কেস দেয় তাহলে আমি সেই কেসটার এগেনস্টে যা করার আমি নিশ্চয়ই করব, তোমাদের হেল্প নিয়ে দ্যাট মিনস ওই জোগাড় করে দেওয়ার ব্যাপারগুলো হয়তো তোমাদের থেকে আমি একটু হেল্প নেওয়ার পরে আমিও কিন্তু ছেড়ে দেবো না। তো যাই হোক, এটুকুই বলার ছিল তোমাদেরকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা কিছু বক্তব্য তোমাদের থাকে, কমেন্ট বক্স খোলা আছে,